মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে আমেরিকা ও ইসরায়েলের অভিযানের প্রভাবে ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার গুঞ্জন উঠেছিল। তবে সোমবার সব জল্পনার অবসান ঘটিয়ে ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আলোচনার পথ এখনো বন্ধ হয়নি। আমেরিকার মধ্যস্থতায় চলতি সপ্তাহেই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জেলেনস্কি জানান, আগে থেকে নির্ধারিত ভেন্যু আবুধাবির পরিবর্তে এখন নতুন কোনো স্থানে বসার পরিকল্পনা করছে কিয়েভ। এক্ষেত্রে নিরপেক্ষ ভূমি হিসেবে তুর্কি অথবা সুইজারল্যান্ডের নাম গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। শান্তি প্রতিষ্ঠায় চায়নার ভূমিকার কথা কিয়েভ মাথায় রাখলেও এখন পর্যন্ত বেইজিংয়ের পক্ষ থেকে কোনো কার্যকর অংশগ্রহণ দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি। На сьогоднішній ми не можемо підтвердити, що зустріч буде саме в Абу-Дабі, але тим не менш এদিকে ক্রেমলিনও জানিয়েছে, আলোচনার মাধ্যমে কূটনৈতিক উপায়ে যুদ্ধের অবসান ঘটানোই মস্কোর প্রধান লক্ষ্য। তবে গত কয়েক সপ্তাহে দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের অনড় অবস্থানের কারণে আলোচনায় এক প্রকার অচলাবস্থা তৈরি হয়েছে। কিয়েভ যদি এই অঞ্চলটি ছাড়তে রাজি না হয়, তবে আলোচনার ফল নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক রুশ কর্মকর্তা। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া নিজস্ব স্বার্থ রক্ষা করেই আলোচনা চালিয়ে যেতে চায়। ইরানের উপর আমেরিকার হামলার প্রভাব ইউক্রেন ইস্যুতে পড়বে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, রাশিয়া আমেরিকার মধ্যস্থতাকে মূল্যায়ন করলেও শেষ পর্যন্ত নিজেদের স্বার্থকেই অগ্রাধিকার দেবে। Россия сохраняет свою позицию, неоднократно изложенную президентом Путиным. সংঘাতের এই আবহে সুইজারল্যান্ড বা তুর্কির মাটিতে এই শান্তি আলোচনা শেষ পর্যন্ত ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরাতে পারবে কিনা তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। ইরানে আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযানের পর পুরো মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপ। এই পরিস্থিতিতে ওই অঞ্চলে অবস্থানরত জার্মান সেনাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন। সোমবার এক সংবাদ সম্মেলনে সরকারি মুখপাত্র স্টিফান কার্নেলিয়াস স্পষ্ট জানিয়েছেন, জার্মান সেনারা যদি কোনোভাবে হামলার শিকার হয় তবে তারা পাল্টা জবাব দেবে। আমরা এখানে জার্মান সেনাবাহিনীর আত্মরক্ষার কথা বলছি, সেখানে মোতায়েন থাকা সৈনিকদের নিরাপত্তার কথা বলছি। আমাদের এই বক্তব্যের মূল কথা হলো, এই অঞ্চলে আমাদের সেনারা আক্রান্ত হলে তাদের রক্ষা করার পূর্ণ অধিকার আমাদের রয়েছে। জার্মান সেনাবাহিনীর সদস্যরা স্বাভাবিকভাবেই এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন। সংঘাতের জেরে বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশ ও সমুদ্রপথ প্রায় স্থবির। ফলে সেখানে আটকে পড়া অসংখ্য জার্মান পর্যটকের নিরাপত্তা নিয়ে কাজ করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্লিন এবং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মিশনগুলো 24 ঘন্টা সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল জানিয়েছেন, রিয়াদ ও মাস্কাট থেকে শিশু, অসুস্থ ও অন্তঃসত্ত্বা নারীদের সরিয়ে নিতে বিশেষ বিমানের ব্যবস্থা করা হবে। তবে তিনি স্পষ্ট করেছেন যে উদ্ধার অভিযানে সামরিক বাহিনীর ব্যবহার হবে একদম শেষ অবলম্বন। অতি ঝুঁকিপূর্ণ গ্রুপ যেমন শিশু, অসুস্থ এবং অন্তঃসত্ত্বা নারীদের জন্য আমরা নিজেরাই বিমানের ব্যবস্থা করব। প্রথমত ট্রাভেলস কোম্পানিগুলোকেই এগিয়ে আসতে হবে, আর যদি তাতেও কাজ না হয় তাহলে কেবল আমরা সশস্ত্র বাহিনীর সহায়তা নেব। ইউরোপে এখনও যুদ্ধ চলছে, তাই আমাদের সেনাবাহিনীর সক্ষমতা বজায় রাখা জরুরি। জার্মান সরকার মনে করে, ইরানের বর্তমান শাসন গোষ্ঠী দীর্ঘ সময় ধরে ইউরোপিয়ান দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে দাঁড়ানো এবং মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইন্ধন দেওয়ার বিষয়ে ইরানের কড়া সমালোচনা করেছে বার্লিন। আমরা আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল এবং আমেরিকার পাশেই আছি। ইরানের কর্মকাণ্ড সরাসরি ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি। আমরা দেখেছি ইউরোপে সন্ত্রাসী হামলা হয়েছে যার পেছনে ইরানের যোগসূত্র ছিল। তাই রাজনৈতিকভাবে জার্মানি বিশ্বাস করে ইরানের এই আচরণ অবশ্যই বন্ধ হওয়া উচিত। একদিকে নাগরিকদের সুরক্ষা, অন্যদিকে মিত্রদের সমর্থন, এই দুই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বার্লিন এখন মধ্যপ্রাচ্যে তাদের পরবর্তী পদক্ষেপগুলো অত্যন্ত সতর্কতার সাথে নিচ্ছে। রাত 9টা বাজলেই স্টাডের শান্ত রাস্তায় শোনা যায় এক অদ্ভুত বাঁশির সুর। প্রাচীন এই শহরের সেন্ট মারিয়া চার্চের চূড়ায় উঠে পাহারায় বসেন লার্স পারসন। গত 25 বছর ধরে তিনি পালন করছেন টাওয়ার ওয়াচম্যান বা নৈশপ্রহরীর দায়িত্ব। 1750 সালে সুইডিশ রাজা যখন সব শহরে প্রহরী নিয়োগের আদেশ দেন, মূলত তখন থেকেই শুরু এই পথ চলা। টাওয়ার প্রহরীর এই ঐতিহ্য অনেক পুরনো। 1750 সাল থেকে রাজার নির্দেশে সব শহরে এটি বাধ্যতামূলক করা হয়। তখন মূল কাজ ছিল অগ্নিকাণ্ড নজরদারি করা। সেই যুগে আগুন লাগলে পুরো শহর পুড়ে ছাই হয়ে যাওয়ার ভয় ছিল। তাই অন্তত 300 বছর ধরে এই চার্চের চূড়ায় প্রহরীরা
অতন্দ্র পাহারা দিয়ে আসছেন। Så sedan বিংশ শতাব্দীর শুরুতে আধুনিক ফায়ার সার্ভিস আর টেলিফোনের ভিড়ে সুইডেনের অন্যান্য শহর থেকে এই প্রথা হারিয়ে গেলেও স্টাড একে ধরে রেখেছে পরম যত্নে। প্রতি 15 মিনিট অন্তর টাওয়ারের 4টি জানালা দিয়ে বাঁশি বাজিয়ে লার্জ জানান দেন শহর শান্ত আছে, কোথাও কোনো বিপদ নেই। de behövdes inte längre. এখানে সময় খুব দ্রুত কেটে যায়, বিশেষ করে গ্রীষ্মকালে যখন নিচে রাস্তায় মানুষের আনাগোনা থাকে। ঝড় বা তুষারপাতের সময় পুরো টাওয়ার যখন কাঁপতে থাকে তখন কিছুটা ভয় লাগে, তবে এই কাজটা দারুণ রোমাঞ্চকর। এই কাজের জন্য অন্ধকার বা উচ্চতা নিয়ে ভয় থাকা চলবে না, আর বাঁশির সুরে স্পষ্টতা থাকা খুব জরুরি। Utan det här är en kultur. গোয়েন্দা কাহিনী লেখক হেনিং ম্যানকলের উপন্যাসের সুবাদে স্টাড আজ পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। বিশেষ করে ইউরোপিয়ান পর্যটকরা যখন এই শহরে আসেন, রাতের এই বাঁশির সুর তাদের কাছে এক অনন্য অভিজ্ঞতা হয়ে ধরা দেয়। আধুনিকতার জোয়ারে গানা ভাসিয়ে স্টাড প্রমাণ করেছে ঐতিহ্যই একটি শহরের প্রাণ। বছরের 365 দিনই বৃষ্টি বা তুষারপাত উপেক্ষা করে বেজে ওঠে লার্জ পার্সনের বাঁশি। এই সুর যেন কেবল সময়ের সংকেত নয়, বরং স্টাডবাসীর কাছে এক পরম নির্ভরতার নাম। শনিবার ইরানের উপর ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে বিমান হামলা চালায়। রবিবার ইরানের পক্ষ থেকে স্বীকার করা হয় যে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কয়েকজন নিহত হয়েছেন, যা নিয়ে রীতিমতো নিন্দার ঝড় ওঠে পুরো মুসলিম বিশ্বে। এই খবর প্রকাশের একদিন পর সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক জানায় এবং বলে ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। এটা আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন। এই ঘটনায় শোক সন্তপ্ত ইরানিদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে হামলাকারী হিসেবে কোনো দেশের নাম উল্লেখ না করে বলা হয়, কোনো সংকটের সমাধান সংঘাতে আসবে বলে বাংলাদেশ মনে করে না, বরং পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং আইন সমুন্নত রেখে আলোচনাই সমাধানের একমাত্র পথ। যৌথ হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলার নিন্দা জানিয়ে রবিবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল। সেখানেও হামলাকারী হিসেবে কোনো দেশের নাম উল্লেখ না করে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হয়। এদিকে ইরানের শীর্ষ নেতার হত্যাকাণ্ডের পাশাপাশি একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসে জেলে রাখার মতো আমেরিকান কর্মকাণ্ডের সমালোচনা করেন গণপূর্ত ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে সার্বভৌমত্ব লঙ্ঘন করে এসব কর্মকাণ্ড যেন এক ভয়াবহ বিশ্বের ইঙ্গিত। তিনি বলেন, পুরো বিশ্বে যা ঘটছে তা দেখে গণতন্ত্রপন্থীরা হতাশ। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 2 জন। এর আগে শনিবার এমন এক হামলায় সংযুক্ত আরব আমিরাতের 3 জন নিহত হন, যাদের মধ্যে একজন বাংলাদেশি ছিলেন। এছাড়া কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় 4 জন বাংলাদেশিও আহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা হত্যার প্রতিশোধে মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হওয়া তৃতীয় দিনের লড়াই এখন এক ভয়াবহ রূপ নিয়েছে। স্যাটেলাইট চিত্রে কুয়েতের দ্য রক নামে পরিচিত আলী আল সালেম বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন ফুটে উঠেছে। সোমবার সকালেই কুয়েতের আহমাদি গভর্নরেটে আকাশ থেকে প্যারাসুট নিয়ে পাইলটদের নামতে দেখেন স্থানীয়রা, যা পরে ইউএস সেন্টকম নিশ্চিত করে জানায় কুয়েতি প্রতিরক্ষা বাহিনী ভুলবশত নিজেদের আকাশ সীমায় 3টি ইউএস যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। পৃথক ভিডিওতে একটি F-35 স্ট্রাইক ঈগল মডেলের বিমান মাটিতে আছড়ে পড়তে দেখা যায়। যুদ্ধের 3 দিনের মাথায় এটি ইউএস বিমান বাহিনীর প্রথম বড় কোনো ক্ষয়ক্ষতি, যদিও 6 জন ক্রু সদস্যই জীবিত উদ্ধার হয়েছেন। তবে ইরান দাবি করছে 3টি বিমান তারা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ধ্বংস করেছে। এদিকে ইরানি হামলায় আহত আরেক ইউএস সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ বলেন, ইরানের হামলাটি একটি সুরক্ষিত কৌশলগত অপারেশন সেন্টারে আঘাত। রোববারের এই হামলায় আরও 3 সেনা নিহত হয়েছেন।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী ইরানে 2500-এর বেশি বোমা ফেলেছে। এতে ইরানের 600-টির বেশি স্থাপনা ধ্বংস হয়েছে। আইডিএফ এর দাবি এসব হামলায় ইরানের 20টি নিরাপত্তা স্থাপনা, 150টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও লঞ্চার এবং 200টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপরীতে ইসরায়েলের তেল আবিব, বিয়ারশেবা ও জেরুজালেম সহ বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়েও হামলা করার কথা জানিয়েছে তেহরান। এদিন বিয়ারশেবাতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। অন্যদিকে জেরুজালেমের পশ্চিমাঞ্চলীয় বেত শেমেশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, তেহরানের শাসকরা বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু বানায়, আর তেল আবিব বেসামরিক মানুষকে বাঁচাতে স্বৈরাচারীদের লক্ষ্যবস্তু বানায়। This is the third day of the operation Roaring আজ Lion. অপারেশন রুরিং লায়নের তৃতীয় দিন। আমাদের পরম বন্ধু রাষ্ট্র আমেরিকা এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে সাথে নিয়ে ইসরায়েল রাষ্ট্র ও তার সেনাবাহিনী এই অভিযানে নেমেছে, যাতে ইসরায়েলের অস্তিত্বের সংকট এবং আমেরিকা ও সমগ্র বিশ্বের জন্য তৈরি হওয়া বড় হুমকিগুলো নস্যাৎ করা যায়। আমি বহু বছর ধরে বলে আসছি যে তাদের আসল লক্ষ্যই হলো ইসরায়েল ও আমেরিকা ধ্বংস হয়ে যায়। Against innocent civilians, you see the difference. সংঘাতের প্রভাব পড়েছে আকাশ ও সমুদ্র পথেও। বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক হাব দুবাই বিমানবন্দর সহ আবুধাবি ও দোহার আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ায় কয়েক হাজার ফ্লাইট বাতিল করেছে এমিরেটস। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এদিন জনমানবহীন এক ফাঁকা বন্দরে পরিণত হয়। চরম অস্থিরতা বিরাজ করছে বিশ্বের 20% জ্বালানি সরবরাহকারী রুট হরমুজ প্রণালীতেও। ইরান এই কৌশলগত জলপথটি বন্ধ করে দেওয়ায় সৌদি আরব ও ইউনাইটেড আরব আমিরাতে বিকল্প পাইপলাইন ব্যবহারের জরুরি প্রস্তুতি শুরু হয়েছে। যুদ্ধ পরিস্থিতির শঙ্কায় কাতার এনার্জি প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করে দিয়েছে। এছাড়া ইরানি হামলার পর সৌদি আরবের রাষ্ট্র মালিকানাধীন আরামকোর বৃহত্তম তেল শোধনাগারের উৎপাদন বন্ধ রয়েছে। অন্যদিকে শেভরন জানিয়েছে ইসরায়েলে তাদেরকে গ্যাস উৎপাদন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। একদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 31 জন নিহতের পর হিজবুল্লাহর উপর দেশটির সরকারের সামরিক নিষেধাজ্ঞা এবং সৌদি কাতারের তেল গ্যাস উৎপাদন বন্ধ। অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এবং মধ্যপ্রাচ্যের প্রায় সব বাণিজ্য বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়া, সব মিলিয়ে এক ভয়ঙ্কর যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব। ইরান ইসরায়েল যুদ্ধের জেরে গাজা উপত্যকায় খাদ্য ও জ্বালানি সরবরাহের পথগুলো বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে করে 2 বছরের দীর্ঘ যুদ্ধের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই জনপদে নতুন করে দুর্ভিক্ষের কালো ছায়া ঘনীভূত হয়েছে। চরম মানবিক সংকটের মুখে পড়েছেন গাজার 2 মিলিয়ন মানুষ। সীমান্ত বন্ধ হওয়া আমাদের সেই চরম দুর্ভিক্ষের কথাও মনে করিয়ে দিচ্ছে। গাজায় যে বিপুল চাহিদা, তাতে সীমান্ত বন্ধ থাকলে আমরা নিশ্চিতভাবে দুর্ভিক্ষের দিকে ধাবিত হব। হামুদার মতে ইরান, ইসরায়েল আর আমেরিকার এই আঞ্চলিক আর আন্তর্জাতিক যুদ্ধে গাজার মানুষের কোনো দোষ না থাকলেও যুদ্ধের প্রভাব তাদের জীবনে গভীরভাবে দাগ কাটতে শুরু করেছে। ইরানে ওয়াশিংটন ও তেল আবিবের অভিযান শুরুর দিন থেকেই গাজার সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয় ইসরায়েলি বাহিনী। সীমান্ত বন্ধের এই খবরে শনিবার থেকেই বাজারে অস্থিরতা শুরু হয়। টমেটোর কেজি এখন 20 শেকেল, আর এক ব্যাগ আটার দাম ঠেকেছে 200 শেকেলে, যা প্রায় $65 সমান। সীমান্ত বন্ধের খবর শুনেই বাজারের দাম আকাশচুম্বী হয়ে গেছে। আমরা বিশ্ব বিবেকের কাছে আহ্বান জানাই, ইসরায়েলকে চাপ দিন যেন দ্রুত সীমান্ত খুলে দেওয়া হয়। প্যালেস্টাইন এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ আল শাওয়া সতর্ক করেছেন যে জ্বালানি সংকটে হাসপাতাল ও পানি সরবরাহ ব্যবস্থা কয়েকদিনের মধ্যেই অচল হয়ে পড়বে। রাফা ক্রসিং বন্ধ থাকায় মুমূর্ষু রোগীদের বিদেশে চিকিৎসা নেয়ার শেষ আশাটুকুও নিভে গেছে। যদি সীমান্ত বন্ধ থাকে এবং চিকিৎসা, খাদ্য বা আশ্রয় সামগ্রী ঢুকতে না দেওয়া হয়, তবে আমরা আগের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হব। বিশেষ করে পানি সরবরাহ ব্যবস্থা বজায় রাখা অসম্ভব হয়ে পড়বে। পর্যাপ্ত রসদের অভাবে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের মতো সংস্থাগুলো ত্রাণ কার্যক্রম স্থগিত করায় গাজার ক্ষুধার্ত পরিবারগুলো এখন দিশেহারা।
যদিও ইসরায়েলি সামরিক সংস্থা কোগাট দাবি করছে তাদের কাছে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, তবে মাঠ পর্যায়ে চিত্র বলছে ৩-৪ দিনের মধ্যে সব রসদ ফুরিয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন যুদ্ধের ময়দান বদলালেও গাজার মানুষের ভাগ্য সে এক অনিশ্চয়তায় বন্দী রয়ে গেছে। সময় তখন সোমবার রাত 12টা। সাইপ্রাসের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটি আক্রতিতে আছড়ে পড়ে একটি শাহেদ জাতীয় ড্রোন। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডেস জানিয়েছেন এই হামলায় স্থাপনার সামান্য ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলার পরপরই ঘাঁটি থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়। ড্রোনটি ঠিক কোথা থেকে ছোড়া হয়েছে তা এখনও অস্পষ্ট থাকলেও ব্রিটিশ বাহিনী দ্বিতীয় আরেকটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের সভাপতি দেশ সাইপ্রাসে অবস্থিত এই ঘাঁটিটি ইরাক ও ইয়েমেন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে, কিন্তু এই আকস্মিক হামলায় সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন ঘাঁটির আশেপাশের এলাকার সাধারণ মানুষ। গতরাতে আক্রতিরিতে আমরা যা অনুভব করেছি তা ছিল অত্যন্ত ভয়াবহ। আমরা এমন এক আতঙ্ক আর ভয়ের মধ্যে ছিলাম যে কি করব ভেবে পাচ্ছিলাম না। নিজেদের রক্ষা করার জন্য আমরা ঘর থেকে অতি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে তখনই বেরিয়ে পড়েছিলাম। 19 বছর বয়সী এই তরুণীর মতো এলাকার অনেক মানুষ গত রাতে ঘর ছেড়েছেন। অনেকে সকালে বাড়িতে ফিরেছেন পরিস্থিতির খোঁজ নিতে। তাদের সংশয় তারা আর এই এলাকায় নিরাপদে থাকতে পারবে কিনা। হ্যাঁ, গ্রামের অনেক মানুষই ঘর ছেড়ে চলে গেছেন। আমরা সকালে আবার বাড়িতে ফিরেছি এটা দেখতে যে পরিস্থিতি আসলে কেমন এবং আমাদের কি শেষ পর্যন্ত গ্রাম ছেড়ে পুরোপুরি চলে যেতে হবে কিনা। আঞ্চলিক মেয়র প্যান্টেলিস জর্জিও জানিয়েছেন প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বর্তমানের অস্থিতিশীল পরিবেশে একটি সামরিক ঘাঁটির পাশে বসবাস করা যে মোটেও সহজ নয় তা তিনি স্বীকার করেছেন। আপনারা বুঝতেই পারছেন যে এটি একটি সামরিক এলাকা। আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়েছে যে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে একটি সামরিক ঘাঁটির পাশে বসবাস করে আপনি কখনোই নিশ্চিন্ত বা সজাগ না থেকে পারবেন না। যদি আক্রতিরি গ্রাম পুরোপুরি খালি করার প্রয়োজন হয় তবে 1000-এরও বেশি মানুষের সাময়িক আশ্রয়ের জন্য 4টি স্কুল প্রস্তুত রাখা হয়েছে। বর্তমানে সিভিল প্রোটেকশন কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের খোঁজ নিচ্ছেন এবং তাদের আশ্বস্ত করার চেষ্টা করছেন। 1960 সালে স্বাধীনতার পর থেকে সাইপ্রাসে যে দুটি ঘাঁটি ব্রিটেন নিজের নিয়ন্ত্রণে রেখেছে আক্রতিরি তার মধ্যে অন্যতম। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবার ভূমধ্যসাগরীয় এই দ্বীপরাষ্ট্রটিতেও যুদ্ধের ছায়া নেমে এলো বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন ইরান প্রতিবেশী কোনো দেশের সঙ্গে লড়াই করছে না, তারা আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলেও জানান তিনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে আরাঘচি বলেন তেহরানকে চাপ না দিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর উচিত আমেরিকার কাছে ব্যাখ্যা চাওয়া কেন তারা অন্যায় আগ্রাসন শুরু করেছে। এদিকে আইআরজিসির হুমকিতে বন্ধ থাকা হরমুজ প্রণালীর উভয় পাশে 150-র বেশি ট্যাঙ্কার আটকে আছে। এই পথ দিয়ে বিশ্বের 20% পরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস পারাপার হয়ে থাকে। মিডল ইস্ট আই বলছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের 19টি দেশে প্রায় 50,000-এর মতো আমেরিকান সেনা মোতায়েন রয়েছে। এর মাঝে সিরিয়া, ইরাক, জর্ডান, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার ও ইউনাইটেড আরব আমিরাতে অর্থাৎ 8টি দেশে স্থায়ী ঘাঁটি রয়েছে। আমেরিকা, ইসরায়েল একযোগে ইরানে হামলা চালাচ্ছে। স্বাভাবিকভাবেই আক্রান্ত হয়ে পাল্টা জবাব দিচ্ছে তেহরান। বেশ কয়েক হাজার মাইল দূরে আমেরিকার মাটিতে সরাসরি আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র দেশটির হাতে নেই। ফলে মধ্যপ্রাচ্যের সেসব ঘাঁটি টার্গেট করছে ইরান। এতে আক্রান্ত আরব দেশগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিচ্ছে। به این علت ساده که پایگاه‌های آمریکا و تأسیسات آمریکا در کل منطقه ما پراکنده است. এই অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলছেন তেহরান প্রতিবেশী কোনো দেশের সঙ্গে লড়াই করছে না, বরং সেসব দেশে আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তাই তেহরানকে চাপ না দিয়ে সংশ্লিষ্ট দেশগুলির উচিত আমেরিকার কাছে ব্যাখ্যা চাওয়া কেন দেশটি অন্যায়ভাবে আগ্রাসন চালানো শুরু করেছে, যা গোটা মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। احتمالاً فردا یادداشتی رو به دولت کویت در همین رابطه خواهیم داد
که اگر ادعای خودشون صحت داره এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর হুমকিতে বন্ধ থাকা হরমুজ প্রণালীর উভয় পাশে 150-র বেশি ট্যাঙ্কার আটকে আছে। ইরানি মিডিয়া সতর্ক করে বলেছে এই রুটে যাতায়াতের চেষ্টা করলেই হামলার মুখে পড়তে হবে, যেমনটা পড়েছে ওমানের উপকূলে থাকা একটি ট্যাঙ্কার। Iranian media reports that authorities have been ordered to set any ship trying to pass through on fire. এই পথ দিয়ে বিশ্বের 20% পরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস পারাপার হয়ে থাকে। এই প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকলে আন্তর্জাতিক বাজারে শুধু তেলের দাম বৃদ্ধি পাবে না, জ্বালানির সংকটও তৈরি হবে। বিশ্লেষকরা বলছেন ইরান আশা করছে জ্বালানির দাম আকাশচুম্বী হলে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পার্টির ভরাডুবি হবে, তাই তারা যতটা সম্ভব এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইবে। আমেরিকা এবং ইসরায়েল ইরানের সাধারণ জনগণকে লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন তেহরান কখনোই ধ্বংসাত্মক পরমাণু কর্মসূচি চালায়নি। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। সোমবার সকালে ইরানের রাজধানী তেহরানের আকাশ ছেয়ে যায় কালো ধোঁয়ায়। রয়টার্স ধারণকৃত একটি ভিডিও ফুটেজে দেখা যায় একটি পুলিশ স্টেশনের উপর আছড়ে পড়েছে শক্তিশালী মিসাইল। উদ্ধারকারী দলগুলো এখন সেখানে ধ্বংসস্তূপ সরাচ্ছে। এই হামলায় আশেপাশের বসতবাড়ি এবং একটি শিশুদের খেলার মাঠও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটির সাথে মিশে গেছে সারিবদ্ধভাবে থাকা গাড়িগুলো। 1989 সাল থেকে ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান জুড়ে এক অদ্ভুত পরিস্থিতি দেখা গেছে। একদিকে শোক, অন্যদিকে বছরের শুরুতে সরকার বিরোধী আন্দোলনে স্বজন হারানো হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আনন্দ করছেন। কিন্তু ক্ষমতার মসনদে থাকা রক্ষণশীল ধর্মীয় নেতারা এখনও দমে যাওয়ার কোনো সংকেত দেননি। যদিও তেহরান ছাড়ার জন্য রাস্তায় দেখা গেছে ঘরছাড়া মানুষের উপচে পড়া ভিড়। যুদ্ধ এখন আর শুধু ইরানে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপর হামলা শুরু করেছে ইসরায়েল। ইরানও পাল্টা আঘাত হিসেবে কাতার, কুয়েত এবং বাহরাইনের আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরানের কৌশলগত বন্দর আব্বাস এখন চলছে। হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌ চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে তেহরান। বিশ্ববাজারে এর ভয়াবহ প্রভাব পড়েছে, কারণ বিশ্বের মোট তেলের বড় অংশই এই পথে পরিবাহিত হয়। এদিকে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জানিয়েছেন, ইরান কখনোই ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র তৈরি করেনি, বরং আলোচনার টেবিলে থাকার সময় আমেরিকা এই অতর্কিত হামলা চালায়। For the second time, the United States chose force over diplomacy and violated the charter. আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানকে ভয়াবহ আগ্রাসন আখ্যা দিয়ে তিনি জানান, ইরানের স্কুল, হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনায় সাধারণ মানুষকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হচ্ছে। Military attack against the Islamic Republic of Iran. This was a calculated act of aggression. অন্যদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক মহাসচিবের একটি জরুরি বার্তা পাঠ করেন। সেখানে গুতেরেস অবিলম্বে সামরিক তৎপরতা বন্ধ করে জাতিসংঘ সনদের ভিত্তিতে আলোচনা ও কূটনীতির টেবিলে ফেরার জোর দাবি জানিয়েছেন। The Secretary General praised Oman for its efforts on mediating a peaceful negotiations and reiterated his condemnation of the attacks against Iran. ডুজারিক বলেন, একের পর এক আক্রমণ, পাল্টা আক্রমণের ঘটনা প্রবাহ অত্যন্ত আশঙ্কাজনক। অন্য দেশের সামরিক হস্তক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে বলেও আশঙ্কা জানান তিনি। To that end, the Secretary General again calls for de-escalation, an immediate cessation of hostilities and genuine dialogue and negotiations. ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার জের ধরে মধ্যপ্রাচ্যের হাজারো ফ্লাইট স্থগিত হওয়ায় ওই অঞ্চলে আটকা পড়েছেন আমেরিকা, ইউরোপ সহ বেশ কিছু দেশের হাজার হাজার নাগরিক। যুদ্ধাবস্থা বিরাজ করায় আরব দেশগুলোর অনেকে আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। ফলে যাত্রীদের একটা অংশ বিমানবন্দরে যেমন আটকা পড়েছেন, তেমনি হোটেলেও অতিরিক্ত সময় থাকতে হচ্ছে পর্যটকদের।
গত শনিবারের হামলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন নির্ধারিত সময়ের আগেই ইরানে অভিযান চালানো শুরু হয়েছে। কেন এমনটা করতে হয়েছে অনেক ব্যাখ্যাই সামনে আসছে, কিন্তু ওয়াশিংটন পোস্ট বলছে ইসরায়েল ও সৌদি আরবের সঙ্গে সপ্তাহখানেকের দেন দরবার শেষে ওই হামলা চালানো হয়েছে, যেখানে আরো বলা হচ্ছে আমেরিকান গোয়েন্দারা আসন্ন কোনো হুমকি না দেখলেও রিয়াদ ও তেল আবিবের চাপেই পড়েই ওই আগাম অপারেশন এপিক ফিউরিতে নেমেছে পেন্টাগন। যৌথ অভিযানের মুখে তেহরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে পাল্টা আরব সাগর ঘিরে আমেরিকান ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে। ইরাক যুদ্ধেও দেখা গেছে মিথ্যা বুলির উপর দিয়েই আমেরিকান প্রেসিডেন্টরা তাদের অন্যায় জায়েজ করার চেষ্টা করেছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। গোটা মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভ, অধিকাংশ দেশের আকাশসীমা নিরাপত্তার কারণে বন্ধ। এনবিসি নিউজ বলছে যুদ্ধাবস্থার জেরে মধ্যপ্রাচ্যের হাজারো ফ্লাইট স্থগিত হয় ওই অঞ্চলে আটকা পড়েছে আমেরিকা, ইউরোপ সহ বেশ কিছু দেশের হাজার হাজার নাগরিক। ফলে যাত্রীদের একটা অংশ বিমানবন্দরে যেমন আটকা পড়েছেন, তেমনি হোটেলেও অতিরিক্ত সময় থাকতে হচ্ছে পর্যটকদের। নর্থ ক্যারোলাইনার এই বাবা তার কন্যাকে নিয়ে জেরুজালেমে গিয়ে আটকা পড়েছেন। সেখানে তিনি তীর্থযাত্রায় গিয়েছিলেন। মেয়ে বলছে স্রষ্টার কাছে প্রার্থনার কথা যাতে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়া যায়। দুবাইতে আটকা পড়া সাবেক মেজর জেনারেল র্যান্ডি ম্যানারের মুখ থেকে কিছুটা ক্ষোভ ঝরে পড়ল। তিনি MS নামের সাক্ষাৎকারে জানালেন আটকে পড়া ব্রিটিশদের নিরাপদে সরিয়ে নিতে বিশেষ বিমান পাঠাচ্ছে ব্রিটেন, অথচ তিনি কয়েক দফা স্থানীয় আমেরিকান দূতাবাসের সঙ্গে কথা বলেও দেশে ফেরার কোনো আলো দেখতে পাচ্ছেন না। ইরাক যুদ্ধের এই ভেটারান সাম্প্রতিক এই অভিযানের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন। স্টেট ডিপার্টমেন্টের অব্যবস্থাপনায় ক্ষোভ জানান সাবেক এই জেনারেল। এদিকে আটকে পড়াদের সার্বক্ষণিক আতঙ্কের পাশাপাশি বিভিন্ন ভোগান্তি পোহাতে হচ্ছে। এরই মাঝে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইঙ্গিত দিয়েছেন তেহরানে মাসখানেক অভিযান চালানো হতে পারে। There's a bit more anxiety, I think is the best description. There's a lot more people in reception, asking questions, trying to find out what the latest is. Down the escalators, which was quite scary really, and they talked about hotel vouchers, so we knew this was going to be a problem, didn't we? ব্রিটেন, জার্মানি সহ ইউরোপের অনেক দেশের নাগরিক দুবাই ও দোহায় কাজে এসে আটকা পড়েছেন। তারা হোটেলে থেকেও স্বস্তি পাচ্ছেন না, কারণ যে কোনো সময় মিসাইল এসে হামলে পড়তে পারে, কেড়ে নিতে পারে প্রাণ। Aber mittlerweile am 3. Tag hat sich das Ganze beruhigt. Es ist sehr ruhig, wir hören keine Raketen. Uns nochmal anzugucken, was die Kultur hier so macht. We decided to stay put because the risk is that this does escalate. Maybe more missiles and drones start getting through. Dubai doesn't feel a safe place. মধ্যপ্রাচ্যে আটকে পড়া লোকজনের নিজ নিজ দেশে ফেরা অনিশ্চয়তার মাঝে পড়ে গেছে। আবার বিভিন্ন দেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত থাকায় বিপদে পড়েছেন শ্রমজীবী মানুষ। ভারত ও বাংলাদেশের শ্রমিকদের বড় একটা অংশ কাজ করেন আরব দেশগুলোতে। তাদের সেখানে ফেরাও অনিশ্চিত হয়ে পড়েছে। ও ক্যান্সেল হয়ে গেছে। और अभी बोल रहा है जो थोड़ा 2-4 दिन रुक जाओ इधर। अभी मस्कत जाने वाली एयर इंडिया एक्सप्रेस जो है वो 10 बजे जानी थी, वो कैंसिल हुई है। দক্ষিণ এশিয়ার এই খেটে খাওয়া মানুষগুলো ভীষণ চিন্তায় পড়ে গেছেন, কিভাবে কর্মক্ষেত্রে পৌঁছবেন তারা। কথা হচ্ছে এই যুদ্ধ কার স্বার্থে, কেন করা হচ্ছে, যেখানে মিলিয়ন মিলিয়ন মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে কর্ম হারানোর ঝুঁকি। ওয়াশিংটন পোস্টের সবশেষ জরিপ বলছে খোদ আমেরিকার অধিকাংশ মানুষই এই যুদ্ধের পক্ষে নয়। তারা বলছেন ট্রাম্প কেন ইরানে হামলা চালিয়েছেন সেটি তাদের কাছে আদৌ পরিষ্কার নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো পরিকল্পনা বা সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়াই আমেরিকাকে একটি পূর্ণমাত্রার সংঘাতে ঠেলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। সোমবার সেনেট ফ্লোরে দেয়া বক্তব্যে তিনি বলেন, দেশের সাধারণ মানুষও মধ্যপ্রাচ্যে এই সংঘাত দেখতে চায় না। অন্যদিকে সেনেট মেজরিটি লিডার জন থুন বলেন, ইরানের সৃষ্ট দীর্ঘদিনের হুমকি মোকাবিলায় এবং দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সামরিক পদক্ষেপ নিয়েছেন। তিনি দাবি করেন, তেহরান বারবার কূটনৈতিক সমাধানের পথ প্রত্যাখ্যান করায় এই হামলা প্রয়োজনীয় ছিল।
সোমবার সেনেট ফ্লোরে দেওয়া বক্তৃতায় সেনেট মেজরিটি লিডার জন থুন ইরানে প্রেসিডেন্ট ট্রাম্পের হামলার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, তেহরান দীর্ঘদিন ধরে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। For decades, Iran has fomented terror throughout the Middle East, endangering U.S. service members, U.S. citizens, and personnel in the region, and many of our allies. তিনি অভিযোগ করেন, ইরান দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সতর্কতা উপেক্ষা করে পারমাণবিক কর্মসূচি চালিয়ে গেছে। Iran has relentlessly pursued the development of its own nuclear program, despite repeated violations identified by the international atomic watchdog, the IAEA. জনসন আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধানের আপ্রাণ চেষ্টা করলেও ইরান সেই সুযোগ প্রত্যাখ্যান করেছে। President Trump and his administration relentlessly pursued a diplomatic solution to the threat posed by Iran, but the Iranian regime refused diplomatic off-ramp. ইরানের হামলায় নিহত আমেরিকান সেনা সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অভিযানের সফলতা এবং বিপজ্জনক এলাকায় থাকা সেনাদের নিরাপত্তার জন্য প্রার্থনাও করেন থুন। My prayers are for the success of the mission and above all for the safety of U.S. personnel in harm's way. অন্যদিকে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার এই হামলার তীব্র সমালোচনা করে বলেন, কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা কংগ্রেসের অনুমোদন ছাড়াই প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে একটি পূর্ণমাত্রার সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন। Donald Trump has just launched America into a full-scale conflict against one of our most fervent adversaries without a plan, without an endgame, and without authorization for Congress or even a debate in full view of the American people. শুমার স্পষ্ট করেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ব্যথিত নন, তবে দেশের সাধারণ মানুষ এই সংঘাত চায় না। Why has Donald Trump started a new war with Iran? Let me be clear, I will not shed a tear for Ali Khamenei, the supreme leader of Iran who was killed in the initial rounds of airstrikes over the weekend. প্রেসিডেন্ট ট্রাম্প দেশের সেনা সদস্যদের জীবন ঝুঁকির মুখে ফেলেছেন বলেও মনে করেন শুমার। And the president says many more casualties are likely to come. This is not what the American people want. শুমার বলেন, সাধারণ মানুষ মধ্যপ্রাচ্যে এই ধরনের অন্তহীন যুদ্ধে ক্লান্ত এবং তারা জীবনযাত্রার ব্যয় কমানোর মতো কার্যকর পদক্ষেপ দেখতে চায়। The American people want more effective action to address the rising costs that are crushing them. তার মতে এটি প্রয়োজনীয় কোনো যুদ্ধ নয়, এটি পছন্দের যুদ্ধ। This is a war of choice, not necessity. ইরানে সামরিক অভিযানে আমেরিকার নিহত সেনা সংখ্যা বেড়ে 6 জন হয়েছে, একই সাথে 5 জন গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে ইউএস সেন্ট্রাল কমান্ড এই তথ্য নিশ্চিত করেছে। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও জানান, ইরানের ব্যালিস্টিক সক্ষমতা ধ্বংস করাই আমেরিকার লক্ষ্য। তিনি প্রত্যাশা করেন, ইরানের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরা গড়ে তুলবে। শনিবার সকালে ইরানের বিভিন্ন স্থানে সামরিক অভিযান শুরু করে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী। অভিযানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ 40 নেতা প্রাণ হারিয়েছেন। ইরানের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন আমেরিকান সেনারাও। রবিবার কুয়েতে অবস্থিত আমেরিকান নেভি বেজে হামলায় আরও 3 সেনা সদস্য নিহত হন। সোমবার ইউএস সেন্ট্রাল কমান্ড এ তথ্য নিশ্চিত করে। ইরানের প্রাথমিক হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে আগে নিখোঁজ থাকা আরও 2 সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। ফলে যুদ্ধের প্রথম 3 দিনে আমেরিকান 6 সেনার মৃত্যু নিশ্চিত হয়। এদিকে যুদ্ধাবস্থা নিয়ে ক্যাপিটাল হিলে সংবাদ সম্মেলন করেছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন, ইরানের সরকার পরিবর্তন আমেরিকার অভিযানের মূল লক্ষ্য নয়, বরং তাদের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করাই প্রধান লক্ষ্য বলে জানান তিনি। তবে ইরানে অভিযানের এখনই উপযুক্ত সময় উল্লেখ করে স্টেট সেক্রেটারি বলেন, বহু বছরের নিষেধাজ্ঞার পর তাদের সরকার অত্যন্ত নাজুক অবস্থায় ছিল। আরও 1 বছর দেরি হলে আমেরিকানদের আরও বড় ক্ষতি করার মতো প্রস্তুত হয়ে যেত ইরান, দাবি করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্টেট সেক্রেটারি বলেন, অভিযান শুরুর 48 ঘন্টা আগে কংগ্রেসের শীর্ষ 8 নেতৃত্বকে জানানো হয়েছে। এই সময় কংগ্রেসের 535 জন সদস্যকে আগাম জানানো সম্ভব নয় উল্লেখ করে যা করা হয়েছে পুরোপুরি আইন অনুসারে করা হয়েছে বলেও দাবি করেন তিনি। ইরানের শীর্ষ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুর পর সরকারের ব্যবস্থা নতুন গঠন প্রসঙ্গে রুবিও বলেন, ইরানের জনগণ নিজেদের ভবিষ্যৎ গড়ুক এমনটাই চায় আমেরিকা, কিন্তু সরকার পরিবর্তনের লক্ষ্যে এই অভিযান নয়। এ সময় আবারও ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করাই মূল লক্ষ্য স্মরণ করিয়ে দেন তিনি।
মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতায় তেলের আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়বে স্বীকার করে রুবিও বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধির প্রভাব ভোক্তা পর্যায়ে ঠেকাতে মঙ্গলবার থেকে এর বাস্তবায়নে কাজ করবে ট্রাম্প প্রশাসন। সাউথ ইরানের মিনাব প্রদেশের একটি স্কুলে বিমান হামলা প্রসঙ্গে কোনো বেসামরিক স্থাপনায় হামলা আমেরিকার উদ্দেশ্য নয় বলেও জানান স্টেট সেক্রেটারি। তবে স্থলবাহিনী ছাড়াই যুদ্ধে বিজয় সম্ভব বলেও দাবি করে তিনি বলেন, যতদিন না লক্ষ্য পূরণ হবে ততদিন অভিযান চলবে। একই সঙ্গে আরও কঠোর হামলা শুরু হবে বলেও জানান তিনি। ইরানে যৌথ বাহিনীর এই অভিযান শেষ হলে বিশ্ব আরও নিরাপদ হবে বলেও দাবি করেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ডের একজন সিনিয়র সদস্য জানিয়েছেন, হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করা যে কোনো জাহাজেই তারা হামলা চালাতে প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান দীর্ঘস্থায়ী হবে না বলে আশ্বাস দিয়েছেন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ। সোমবার পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। ইরানের পারমাণবিক কর্মসূচির বড় অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দাবি করে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে সব লক্ষ্য বাস্তবায়ন করা হবে। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ার জেনারেল ড্যান কেইন দাবি করেন, ইরানের নৌ সদর দপ্তর এবং গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার অকেজো করে দেওয়া হয়েছে। ইরানে চলমান সামরিক অভিযান নিয়ে সোমবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে মিলিত হন ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ার জেনারেল ড্যান কেইন। পিট হেগসেথ দাবি করেন, ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক কর্মসূচির বড় অংশই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ওয়ার সেক্রেটারি বলেন, ইরাক যুদ্ধের সাথে এই অভিযানের তুলনা করা যায় না। এটি কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হবে না বলেও জানান তিনি। This is not endless. I was there for both. হেগসেথ আরও বলেন, ইরানের সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, বরং তাদের আগ্রাসী শাসনের বিরুদ্ধে লড়াই করছেন আমেরিকান সেনারা। জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ার জেনারেল ড্যান কেইন যুদ্ধের কৌশলগত দিকগুলো তুলে ধরেন। তিনি জানান, B-2 স্টিলথ বম্বার এবং F-35 যুদ্ধ বিমানগুলো সম্পূর্ণভাবে ইরানের আকাশপথের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে। We'll do, as I said, moments like that as we remember them and we take care of them and take care of their families only stiffen our resolve to ensure that we ইরানের নৌ সদর দপ্তর এবং গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টারগুলো অকেজো করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন জেনারেল কেইন। হরমুজ প্রণালীকে মুক্ত রাখতে এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইউএস নেভি সর্বোচ্চ সতর্কতায় আছে বলে জানান তিনি। Disrupting and degrading and blinding Iran's ability to see, communicate and respond. পেন্টাগন কর্মকর্তারা বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের বর্তমান নেতৃত্ব কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। This operation again demonstrated America's reach, readiness and professionalism and that of our joint united force. জেনারেল কেইন জানান, ইরান পাল্টা আক্রমণের চেষ্টা করলেও মিত্র দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা রুখে দিচ্ছে। তিনি হুথি এবং হিজবুল্লাহর প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাইরের কোনো শক্তি যেন এই যুদ্ধে হস্তক্ষেপ করার দুঃসাহস না দেখায়। অন্যদিকে সোমবার আরও 3 আমেরিকান সেনা সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার ফলে এই অভিযানে মোট 6 জন আমেরিকান সেনা প্রাণ হারালেন। এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে। ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করে এটিকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন তুর্কির প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান। সোমবার আঙ্কারায় এক ইফতার মাহফিলে তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত অব্যাহত থাকলে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের জন্য ভয়াবহ হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ দেশটির অসংখ্য বেসামরিক নাগরিক ও শিশুর প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন এরদোয়ান। এদিকে মেক্সিকো সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবম ইরানের একটি গার্লস স্কুলে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। একইভাবে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াস ক্যানেল এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক মাধ্যমে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ইরানের স্কুল ও হাসপাতালে ইসরায়েলের হামলাকে গণহত্যামূলক বলে আখ্যায়িত করেন পেত্রো। এদিকে এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, আমেরিকা ও ইসরায়েল মূলত ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেন, আরব প্রতিবেশীদের সঙ্গে তেহরানের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াকে নস্যাতের চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন বলেছেন, ইরান সংকট মোকাবিলায় সামরিক শক্তি নয়, বরং কার্যকর কূটনৈতিক সমাধানই একমাত্র পথ। মঞ্চে শাকিরার উপস্থিতি মানেই উন্মাদনা। সেই উন্মাদনারই দেখা মিলল মেক্সিকো সিটিতে। শহরটির ঐতিহাসিক জোকালো স্কোয়ারের মঞ্চে শাকিরা হাজির হওয়ার সাথে সাথেই দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। কালো সানগ্লাস খুলে শাকিরা দর্শকদের অভিবাদন জানানোর পর শুরু হয় এক অবিস্মরণীয় সঙ্গীত রজনী।
পুরো 1 ঘন্টার এই শোতে শাকিরা লা ফুয়ের্তো, গার্ল লাইক মি সহ তার বিভিন্ন জনপ্রিয় গানে ভক্তদের মাতিয়ে রাখেন। এক পর্যায়ে শাকিরা দর্শকদের ধন্যবাদ জানিয়ে তাদের উদ্দেশ্যে বলেন, এই ঐতিহাসিক স্থানে আসা তার কাছে উপহারের চেয়েও বেশি কিছু। এটি একটি অলৌকিক ঘটনা। ভক্তরাও সমস্বরে স্লোগান দিয়ে বলেন, শাকিরা তাদেরই একজন, তিনি এখন মেক্সিকান হয়ে গেছেন। কনসার্টে আসা শাকিরার এক ভক্ত বলেন, তিনি প্রিয় তারকার সাজে উইগ পরে এসেছেন এবং শাকিরার গানগুলো তার ভীষণ প্রিয়। মেক্সিকো সিটির মেয়র জানিয়েছেন, জোকালো এবং আশপাশের রাস্তায় থাকা জায়ান্ট স্ক্রিন মিলিয়ে প্রায় 400,000 মানুষ এই কনসার্টে অংশ নিয়েছে। শুধু গান নয়, এই ইভেন্টটি স্থানীয় অর্থনীতিতেও বড় প্রভাব ফেলেছে। দেশটির ন্যাশনাল চেম্বার অব কমার্সের তথ্য অনুযায়ী এই কনসার্টের কারণে হোটেল এবং রেস্টুরেন্ট সহ স্থানীয় ব্যবসায় প্রায় 403 মিলিয়ন পেসো বা $23.2 মিলিয়ন লেনদেন হয়েছে। মেক্সিকোর এই ফ্রি কনসার্ট প্রমাণ করেছে, ভাষা ও সীমানা ছাড়িয়ে শাকিরা এখনও বিশ্ব সঙ্গীতের এক অপ্রতিদ্বন্দ্বী নাম। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।